কেন গণভবনকে জাদুঘর বানানো হবে, অথবা গণভবনকে জাদুঘর বানানোর কারণটা কি? জনমনে এই প্রশ্নটা আছে, বিশেষ করে যে কেন গণভবনকে জাদুঘর বানানো হবে। গণভবনটা কি? গণভবনটা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, একটি রাজকীয় বাসভবন। এই বাসভবনে মানে একটা জমিদার বাড়ির যেরকম সব কিছু থাকে বাড়ির ভেতরে, সেই রকম একটা খামার বাড়ির মতো একটি বাড়ি। পৃথিবীর বহু দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের এরকম বাসভবন থাকে, ধনী গরিব অনেক দেশেরই থাকে। বাংলাদেশের আছে গণভবন। এই গণভবনটিকে প্রশ্ন হচ্ছে যে জাদুঘর বানানোর প্রসঙ্গ আসলো কেন? জাদুঘর বানানোর প্রসঙ্গ আসলো এই কারণে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 1.5 দশক প্রধানমন্ত্রী থাকাকালীন এই গণভবনে বসবাস করেছেন। যখন জুলাই মাসে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো, সেই সময়টিতেও তিনি আগেও করেছেন, সেই সময় তিনি গণভবনে অবস্থান করে আন্দোলন দমানোর নির্দেশনা দিতে শুরু করলেন। গণভবন তার হাইকমান্ড। সেখানে থেকে তিনি আন্দোলনটা যখন বেগবান হতে থাকলো, তখন তিনি সেখানে বসে পুলিশকে, র্যাবকে, বিজেপিকে নির্দেশনা দিয়ে আন্দোলন দমন করতে বললেন। কখন কতটা কঠোর হতে হবে এখানে বসে সেই নির্দেশনা দিলেন। যখন ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত, পুলিশের গুলিতে, বিজেপির গুলিতে যখন পাখির মতো ছাত্র জনতার মৃত্যু হচ্ছে, নিহত হচ্ছেন, শেখ হাসিনা সেই দৃশ্য দেখছেন গণভবনে বসে, সেই সংবাদ শুনছেন গণভবনে বসে তিনি আরামায়েশে থাকছেন আর নির্দেশনা দিচ্ছেন আরও কঠোর হওয়ার জন্যে, অর্থাৎ আরও মানুষ হত্যা করার জন্য। যার ফলশ্রুতিতে 22 দিনের আন্দোলনে 36 দিনের জুলাই মাসে 22 দিনের আন্দোলনের 7-8 দিনে 800 থেকে 1000 মানুষকে হত্যা করা হলো। এখন এই যে 800 থেকে 1000 মানুষকে হত্যা করা হলো, আওয়ামী লীগ তো প্রোপাগান্ডায় সেরা, পৃথিবীতে সেরা, বাংলাদেশে তো বটেই। তো এই আওয়ামী প্রোপাগান্ডাবাজরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে হয়েছে, 800 মানুষ যদি মারা গিয়ে থাকে তাহলে তাদের তালিকা কোথায়? 1000 মানুষ যদি মারা গিয়ে থাকে তাহলে তাদের তালিকা কোথায়? যেভাবে মুক্তিযুদ্ধে 30 লাখ মানুষ মারা যাওয়ার প্রশ্ন তোলা হয়, ঠিক একইভাবে আওয়ামী লীগ এই 1000 মানুষের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছে, ঠিক একই উপায়ে। গণমাধ্যম ইতিমধ্যেই 757 জনের তথ্য সুনির্দিষ্টভাবে প্রকাশ করেছে, প্রথম আলো প্রকাশ করেছে। উপদেষ্টা নাহিদ ইতিমধ্যেই পরিষ্কার করে বলেছে 800 মানুষের সন্ধান পাওয়া গেছে, তালিকা হয়েছে যাদের হত্যা করা হয়েছে, এবং যে তথ্য প্রমাণ সামনে আসছে তাতে এই সংখ্যাটা 1000 ছাড়িয়ে যাবে। এই যে 1000 মানুষের হত্যা, 500-600 মানুষের দৃষ্টিহীন করা গুলি করে, কয়েক হাজার মানুষকে আহত করা, 200-300 মানুষের হাত পা কেটে ফেলা, এই যে রক্তাক্ত পরিণতি, মানুষের যে রক্ত আন্দোলন করতে গিয়ে মানুষের যেই রক্তাক্ত অবস্থার শিকার হতে হলো, সেই মানুষদের তথ্য লিপিবদ্ধ করে এই গণভবনে রাখা হবে। রক্তাক্ত গণঅভ্যুত্থান, রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার গঠন করেছে, রক্ত মারিয়ে যে শেখ হাসিনা পালিয়েছে, এই সমস্ত সকল ইতিহাস রক্ষিত হবে গণভবনে। সেই হিসেবে অবশ্যই গণভবনকে জুলাই আগস্টের স্মৃতি হিসেবে, ছাত্র জনতার উপর নিপীড়ন, নির্যাতন এবং হত্যাকাণ্ডের স্মৃতি হিসেবে গণভবনকে জাদুঘরে রূপান্তর করাটি একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। অবশ্যই এটা একটা ইতিবাচক সিদ্ধান্ত। ইতিহাসে এই গণহত্যাকারীদের ইতিহাসে চিহ্নিত করে রাখা হবে, লিপিবদ্ধ করে রাখা হবে, ছবিতে রাখা হবে যে বাংলাদেশ থাকবে, আমি আপনি থাকব না, কিন্তু জানা থাকবে যে শেখ হাসিনা একজন স্বৈরাচার ছিল, শেখ হাসিনা একজন দানবীয় শাসক ছিল, যে শাসক হুকুম দিয়ে মানুষ হত্যা করাতো, 7-8 দিনে 1000-এর মতো মানুষ হত্যা করিয়েছিল। তার ইতিহাস এই গণভবনে রক্ষিত থাকবে। সেই হিসেবে অবশ্যই এটা সঠিক সিদ্ধান্ত।
এখন এখানে প্রশ্ন আসবে যে এটা তো প্রধানমন্ত্রীর বাসভবন, তাহলে নির্বাচিত হয়ে যে প্রধানমন্ত্রী আসবেন তিনি থাকবেন কোথায়? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া থাকতেন ক্যান্টনমেন্টের ভেতরে, মূলত ব্যক্তিগত জেদের বশবর্তী হয়ে সেই বাড়িটি ভেঙে সেখানে তিনি বহুতল ভবন তৈরি করেছেন। শেখ হাসিনা খালেদা জিয়াকে সেখান থেকে বিতাড়িত করেছেন, সেটা তিনি একদিন শেখ হাসিনা সেটা একদিন তার বক্তৃতায় বলেছিল না, যে তাকে সিএমএইচে যেতে দেওয়া হয়নি, সিএমএইচের ফুটপাথ ধরে তিনি হাঁটছেন, সেটা হাঁটতে পারছিলেন না। সেদিনই তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে ক্ষমতায় আসলে খালেদা জিয়াকে সেখান থেকে বের করে দেবেন, এবং বক্তৃতায় তিনি বলেছিলাম দিসি বের করে। এই হচ্ছে প্রতিহিংসা পরায়ণ শেখ হাসিনা। তো সেই প্রতিহিংসা পরায়ণ শেখ হাসিনা যেহেতু গণহত্যা সংগঠিত করেছেন দেশে, সেই কারণে এই গণভবনে থাকার তার অধিকার তো নেই, সেটা তো তাকে বিতাড়িত করে দেয়া হয়েছেই। এরপরেও যাতে কেউ এসে এই গণভবনকে রাজকীয় বাসভবন করে থাকতে না পারেন বা না থাকেন, এই কারণেই এটাকে জাদুঘর বানানো হবে। সুতরাং এখানে কারো গোস্বা করার কিছু নাই। এখন প্রশ্ন আসে যে তাহলে প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? পরবর্তী নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের ৮-১০ জন মানুষের মতো মন্ত্রীরা যেরকম একটি বাড়িতে থাকেন সেরকম একটি বাড়িতেই থাকবেন। তার জন্য এত বড় এত রাজকীয় বাসভবন লাগবে কেন? বাংলাদেশ তো একটা গরিব দেশ। এই মিন্টু রোডের কোনো একটি বাড়িতে তিনি থাকতে পারেন, বিরোধী দলীয় নেতার জন্য যেরকম বাড়ি আছে সেই রকম আরেকটা বাড়ি তার জন্য থাকতে পারে, কিন্তু থাকতে হবে ওই রকম বাড়িতে, গণভবনে নয়, যিনিই প্রধানমন্ত্রী হয়ে আসুন পরবর্তীতে। আরেকটি কথা, আমাদের বঙ্গভবন আরেক রাজকীয় স্থাপনা, হ্যাঁ এটা একটা ঐতিহ্য আছে, সেই হিসেবে এটা থাকতে পারে। তাহলে সেটা রাষ্ট্রপতির বাসভবন, রাষ্ট্রপতির অফিস, রাষ্ট্রপতির বাসভবন। প্রধানমন্ত্রীর অফিস আলাদা আছে, বাসভবন নেই। তাহলে গণভবনেই প্রধানমন্ত্রীর জন্যও থাকার ব্যবস্থা করা যেতে পারে। এই গণভবনেই রাষ্ট্রপতি থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। এত বড় জায়গা, দুইজন থাকতে পারবেন না কেন দুই পরিবার নিয়ে? সুতরাং চাইলে প্রধানমন্ত্রীর জন্য একটা আলাদা বাড়ি হবে, চাইলে প্রধানমন্ত্রী থাকবেন বঙ্গভবনে, রাষ্ট্রপতিও থাকবেন বঙ্গভবনে, অথবা প্রধানমন্ত্রী থাকবেন ছোট একটি বাড়িতে, যেভাবে বিরোধী দলীয় নেতার জন্য একটি বাসভবন আছে, মন্ত্রীদের জন্য বাসভবন আছে, সেরকম একটি বাড়িতে। রাজকীয় এই গণভবনের এই বিলাসিতা গরিব দেশে কোনো দরকার নেই। সেই হিসাবে গণভবনকে যে জাদুঘর বানানোর চেষ্টা বা উদ্যোগ, এটা অবশ্যই সমর্থনযোগ্য। এবং এইখানে শুধু একটি কথা বলে রাখি, জাদুঘর বানাতে হবে জাদুঘর সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দিয়ে। এটা যেন আমরা নিজেরা করতে গিয়ে এটাকে যেন একটা অরুচিকর কোনো কিছু বানিয়ে নিয়ে ফেলি। এখানে বাংলাদেশের সেরা আর্কিটেক্টদের অবস্থান থাকবে, জাদুঘর বিষয়ক বিশেষজ্ঞ যারা তাদের সম্পৃক্ততা থাকবে, তাদেরকে সম্পৃক্ত করে এই গণভবনকে একটা সাধারণ জনমানুষের জন্য দর্শনীয় স্থান, জাদুঘরে পরিণত করাটা নিঃসন্দেহে একটা বিচক্ষণ সিদ্ধান্ত। এই সিদ্ধান্তকে অবশ্যই সমর্থন করতে হবে।